তুফান সিনেমার ফার্স্ট পার্ট, যেটা বাংলাদেশে বিশাল বড় হিট এবছরের। কলকাতাতে রিলিজ করেছিল কিছুদিন আগে, কিন্তু কলকাতাতে সেরকম ভাবে এই সিনেমাটা চলেনি এবং এই সিনেমাটা লোক দেখতে যাচ্ছে না। এই সিনেমাটা যারা দেখেছে তারা জানে যে এই সিনেমার পার্ট 2 আসতে চলেছে, কিন্তু যারা এই সিনেমাটা দেখেছে, মানে মেনলি বাংলাদেশের দর্শকের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাইছি, তারা কি জানেন যে পার্ট 2-তে কি গল্প হতে চলেছে? তার হিন্ট কিন্তু পার্ট 1-এর অনেক জায়গায় সিনেমাতে ডাইরেক্টর দিয়ে গেছে। সেগুলোকে আপনি বুঝতে পেরেছেন? হয়তো নয়, নো ইস্যু, আমি সেগুলো নিয়ে কথা বলবো। নেক্সট পার্টে কি স্টোরি হতে চলেছে সেটার জন্য দুটো গল্প আমার মাথায় এসছে, দুটো স্টোরি প্রেডিকশন আমি করেছি, সেটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা তাদের জন্য নয় যারা এখনো পর্যন্ত তুফান দেখেননি এবং তুফান দেখবেন বলে ভাবছেন, কারণ এই ভিডিওতে অনেক কিছু স্পয়লার থাকতে চলেছে, যেগুলো অবভিয়াসলি যারা তুফান দেখেননি বাট দেখতে যাবেন ভাবছেন তাদের জন্য ঠিক নয়, তো তারা এই ভিডিওটার থেকে দূরেই থাকবেন। তো চলুন ভিডিও স্টার্ট করি ফার্স্ট গল্প প্রেডিকশন দিয়ে। এবার পার্ট 1-এর একটা সিনের কথা আমি আপনাকে বলি, যাতে দিয়ে আপনার অনেকটা জিনিস বা অনেকটা গল্প পার্ট 2-এর আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এখানে প্রথমে দেখানো হয় যখন থেকে চঞ্চল চৌধুরী সিনে ঢোকে, আপনি দেখবেন চঞ্চল চৌধুরী আগে থেকে না তুফানের ব্যাপারে অনেক রিসার্চ করে এসেছিল, কারণ সে জানতো যে একদিন না একদিন তুফানের কেসটা তার কাছেই আসবে, কারণ তার থেকে বেস্ট অফিসার বাংলাদেশে এখন নেই যে তুফানকে ধরতে পারে, এবং সেটাই হয়। সেখানে এক জায়গায় চঞ্চল চৌধুরী ডায়লগও দেয় যে আপনারা তুফানের ব্যাপারে কতটা জানেন? তো বাকি পুলিশ অফিসার গুলো বলবে আমরা তো অল্প একটু জানি। তো বলবে আমি এর থেকে অনেক বেশি জানি, কারণ আমি অনেক দিন ধরে এর ব্যাপারে রিসার্চ করছি, একে ধরার চেষ্টা করছি, এবং এর ছোটবেলায় কি নাম ছিল সেটা পর্যন্ত আমি জানি। তো তার পক্ষে এটা জানা কি খুব মুশকিল যে তুফানের মতো দেখতে একটা ছেলে বাংলাদেশে ঘুরছে, সে স্ট্রাগল করছে, সে হিরো হতে চায়, তাকে আমি তুফানের এগেনস্টে ব্যবহার করে তুফানকে আমি শেষ করতে পারি, এই ভাবনাটা আসা কি খুব কঠিন তার মাথায়? একদমই নয়। কিন্তু এখানে যারা সিনেমাটা দেখতে দেখতে ভাবছিল যে এই পুরো সিনেমাটা বা এই পুরো খেলাটা তুফানের অনুযায়ী চলছে, সেটা কিন্তু একদমই নয়। এই পুরো খেলাটা চঞ্চল চৌধুরীর অনুযায়ী চলছিল এতক্ষণ। কেন? এবার আমি আপনাকে এক এক করে জিনিস বলবো, তাহলে আপনাদের কাছে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এবার যারা সিনেমাটা দেখেছেন তারা তো জানেন যে এখানে শাকিব খানের ডাবল রোল, একটা হচ্ছে ভিলেন শাকিব খান মানে তুফান, একটা হচ্ছে হিরো শাকিব খান মানে শান্তই বোধহয় খুব সম্ভবত নাম ক্যারেক্টারটার। এবার প্রথম থেকেই চঞ্চল চৌধুরী জানতে পেরে গেছিল যে এই ক্যারেক্টারটা বা এরকম তুফানের মতো দেখতে একটা ছেলে বাইরে ঘুরছে, সে হিরো হতে চায় কিন্তু হিরো হতে পারছে না। সে পুরো প্ল্যানটা তখনই মাথার মধ্যে ছকে এবং গিয়ে সেই শান্তকে বলে, এবং শান্ত সেই প্ল্যানে রাজিও হয়ে যায় তুফানের এগেনস্টে তার হেল্প করার জন্য। এবার আপনি বলবেন শান্ত একটা নর্মাল ছেলে, হিরো হতে চায়, সেটাই সে পারছে না, এত একটা ইম্পর্টেন্ট মিশনে সে রাজি হয়ে গেল, তার প্রাণের কোনো ভয় নেই? নিশ্চয়ই আছে। তাকে রাজি করানো হয়েছে, চঞ্চল চৌধুরী বুদ্ধি খাটিয়ে তাকে রাজি করিয়েছে। শান্ত বলে ক্যারেক্টারটা সিনেমাতে অনেক জায়গায় অনেক লোকের হেল্প করে, তার থেকে আপনি বুঝতে পারছেন যে এই ছেলেটার মনটা কিন্তু খুব নরম, সে কিন্তু লোকের বিপদে এগিয়ে যায়। এবং এখানে চঞ্চল চৌধুরী তাকে এভাবেই প্রথমে বুঝিয়েছে হয়তো যে বাংলাদেশের লোক প্রবলেমে আছে, বাংলাদেশের লোক তুফানের অত্যাচারে আর পারছে না, প্রত্যেকদিন কিছু না কিছু লোক মরছে এবং তাদের হেল্প তোমাকে করতে হবে, এবং তাই জন্য সে কিন্তু রাজি হয়। আর সেকেন্ড অফ অল আরেকটা জিনিস আপনি দেখবেন, শান্ত কিন্তু সিনেমাতে হিরো হতে চায়, তার হিরো হওয়ার খুব শখ, কিন্তু হতে পারছে না। তাকে চঞ্চল চৌধুরী এবার সেকেন্ড অফারটা করে যে আমি তোমাকে হিরো তো বানাবো, কিন্তু সিনেমার নয়, রিয়েল লাইফের। তোমাকে এই পুরো দেশের হিরো হতে হবে, তুফানকে মারার পরে তুফানকে তুমি শেষ করবে এবং তারপরে তুমি পুরো দেশের হিরো হয়ে যাবে। এবং তারপরে সে কিন্তু রাজি হয়ে যায় তুফানের এগেনস্টে কাজ করতে। এবং তারপর কি হয়, তারপর আমরা সিনেমা যারা দেখেছি তারা জানি, তারপরে সে তুফানের গ্যাংয়ে যায়, তুফানের মতো হয়ে ওঠে, সিনেমা হবে বলে, তো তার জন্য সে তুফানের মতো পুরো রেডি হয় এবং এমন একটা জায়গায় পুরো জিনিসটা চলে আসে যে ও পুরো তুফানের মিরর এফেক্ট হয়ে যায়, তাকে কেউ নর্মাল লোক চিনতেই পারবে না যে কে তুফান আর কে শান্ত, এই জায়গায় চলে আসে। তারপর আপনারা জানেন ক্লাইম্যাক্স আসে, ক্লাইম্যাক্সের মধ্যে মিমি চঞ্চল চৌধুরী হেল্প করে, সে চঞ্চল চৌধুরীকে বলে দেয় যে তুফান এখান থেকে পালানোর চেষ্টা করছে এবং এত নম্বর গাড়িতে তুফান আছে, এবং সে তুফানকে মারে এবং লাস্টে গিয়ে দেখা হয় যে আসল তুফান আর চঞ্চল চৌধুরী হাত মেলাচ্ছে। কিন্তু এখানে না গল্পে একটা টুইস্ট আছে, যে জিনিসটা ডাইরেক্টর এখানে দেখাতে চায়নি, অবভিয়াসলি পার্ট 2 এর জন্য সেটাকে রেখে দিয়েছে। সেটা হচ্ছে যখন মিমি আর চঞ্চল চৌধুরী প্ল্যানগুলো করছিল যে গাড়ি থেকে বেরোবে, আমরা আপনাকে বলে দেবো, আপনি গিয়ে তুফানকে ধরে ফেলবেন। তুফানও তো মানে কাছে খেলোয়াড় নয়, তুফানও তো এত বছর ধরে বাংলাদেশের রাজত্ব করে এসছে, তুফানও জানে কে কি করতে পারে না পারে, এবং সেখানে তুফান কিন্তু তাদের প্ল্যানটা আগে থেকেই বুঝতে পেরে যায় এবং আসল তুফান চঞ্চল চৌধুরীর কাছে যাওয়ার জায়গায় নকলটাকে সেই জায়গায় পাঠিয়ে দেয়। এবং যখন চঞ্চল চৌধুরী তাকে মারতে থাকে তখন সে বুঝতে পারে যে ভাই এটা তো আসল নয়, এটা তো নকলটা আমার সঙ্গে গেম হয়ে গেছে, এটা তো আসল তুফান জানতে পেরে গেছে এবং নকলটাকে পাঠিয়ে দিয়েছে, আমি তো নকলটাকে মারছি। তখন সে নকলটাকে মারে না, তখন সে নকলটাকে বাঁচায় এবং বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায়,
নিয়ে গিয়ে সেখানে সবাইকে মেরে ফেলে। এবার আপনি এখানে একটা কোয়েশ্চেন করতে পারেন যে ও যদি চঞ্চল চৌধুরী তুফানকে মারতেই চায় তাহলে এত লোককে চঞ্চল চৌধুরী হসপিটালে ঢুকে কেন মেরে দিচ্ছে? আপনি এখানে জানেন যে তুফানের কথা বাংলাদেশ ওঠে আর বসে, তুফান টাকা দিয়ে সবকিছু কিনে নিতে পারে, যেগুলো টাকা দিয়ে কিনতে পারে না তাদেরকে মেরে ফেলে। তো এইখানে কেউ যদি এই প্ল্যানটার ব্যাপারে আগে থেকে জেনে যায় এবং সেইখান থেকে তুফান যদি জানতে পেরে যায় কালকে, তাহলে চঞ্চল চৌধুরীর পুরো প্ল্যানটা মাটি হয়ে যাবে। চঞ্চল চৌধুরী কারোর উপর ভরসা করতে পারছে না, সেই জন্য সে প্রত্যেককে মেরে ফেলছে যে আমি এর কোনো মানে সুরাগি রাখবো না যে এরকম কিছু প্ল্যান আমার মাথায় আসছে, এরকম কিছু আমি করতে চলেছি যাতে তুফান জানতেই না পারে। সেই জন্য হসপিটালে ঢুকে ও প্রত্যেককে মেরে দেয়। চঞ্চল চৌধুরী যখন প্রথমবার তুফানকে ধরতে এসেছিল তখন যতটা না ফেরোসাস ছিল, এখন দেখবেন মুভির লাস্টে এসে সে বেশি ফেরোসাস হয়ে যায়, কারণ পুলিশ ডিপার্টমেন্টে তার একটা নাম আছে। সে গ্যারান্টি দিয়েছিল যে সে তুফানকে ধরে ফেলবে। এবার লোক যদি জানতে পারে যে তুফান তাকে মানে ঘোল খাইয়ে দিয়েছে, তো তার জায়গাটা কোথায় যায়? তাকে তো সবাই খিল্লি করবে এবার। তো এবার সে তুফানের উপর আরো বেশি রেগে যায় যে আমার প্ল্যান তুমি আমার উপরেই দিয়ে দাও। এবার তুমি দেখো এই নকলটাকে তো তুমি আসল তৈরি করে দিয়েছো অলরেডি, এবার আমি খালি তাকে ইউজ করব, তাকে আমি বাঁচাবো এবং তাকে তোমার এগেনস্টে ইউজ করব। তোমার ব্যবসা পাতি, তোমার ব্যবসা বাণিজ্য, কালোবাজারি সব জায়গায় এ যাবে, এ গিয়ে সবকিছু নষ্ট করবে এবং লোক তাকে নষ্ট করতে দেবে। কারণ লোক, নর্মাল লোক বা তার নিজের মানে তুফানের নিজের লোকও এই দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে না কে আসল আর কে নকল। তারা নকলটাকে আসল ভেবে সব ইনফরমেশন দেবে এবং সে সবকিছু খারাপ করবে বা চঞ্চল চৌধুরী সবকিছু খারাপ করবে এবং তুফানকে গোড়া থেকে শেষ করবে এবং এমন ভাবে তুফানকে মারবে যাতে পরবর্তীকালে অন্য কোনো তুফান বাংলাদেশে জন্মানোরও আর সাহস না পায়। এবং সেই জন্য সে আবার তাকে রেডি করবে এবং অবভিয়াসলি ওই বাঘটা যে হাত বোলাচ্ছে, এটা দিয়ে ডাইরেক্টর এই সিগনিফিকেন্সটা দিয়েছে যে ওই লোকটা শান্ত, সে অ্যাকচুয়ালিতে তুফান হয়ে গেছে, সে অরিজিনাল তুফানের মিরার এফেক্ট হয়ে গেছে। সে এখন বাঘকেও পাশে নিয়ে বসতে পারে কারণ সে ক্যারেক্টারে ঢুকে গেছে অলরেডি। এবার নর্মাল লোকের তাকে চেনা বা তার সঙ্গে গ্যাংস্টার তুফানের ডিফারেন্সিয়েট করা কোনোভাবেই পসিবল নয় এবং এই জিনিসটাই এখন চঞ্চল চৌধুরী করবে, তাকে আবার পাঠাবে এবং এইবার তুফানের শেষ দেখে ছাড়বে চঞ্চল চৌধুরী। এবার শেষ হয় কিনা সেটা আমরা মুভি এলে বুঝতে পারবো। এই ছিল প্রথম থিওরি। এবার দ্বিতীয় স্টোরি কি হতে পারে সেটা নিয়ে কথা বলি। এবার সেকেন্ড যে স্টোরিটা আছে সেটা একদম সিম্পল করে আমরা ভাবি। এখানে আমরা আগেরটায় কথা বললাম যে চঞ্চল চৌধুরী আগে থেকেই জানতে পেরেছিল যে এরকম একটা ছেলে বাইরে ঘুরছে। এবার সেকেন্ডটায় আমরা মুভি অনুযায়ী যাই, ঠিক আছে? চঞ্চল চৌধুরী কিচ্ছু জানে না। চঞ্চল চৌধুরী মানে মিমি চঞ্চল চৌধুরীকে হেল্প করে, চঞ্চল চৌধুরী সেটাকে সত্যি ভাবে এবং নকল তুফানটাকে মেরে দেয়। তুফান জানতে পেরে যায়, মানে অ্যাকচুয়ালি মিমি যে ওকে বলবে সবকিছু বা মিমি যে ওর হেল্প করবে সেটা অ্যাকচুয়ালি তুফানেরই প্ল্যান ছিল এবং তুফানি মিমিকে বলে যে তুমি হেল্প করো, তুমি ওকে ভুল গাড়ি নাম্বার বলবে এবং নকল তুফানটা মারা যাবে, আমি এখানে বেঁচে যাব। এবং সেই জিনিসটাই হয়। কিন্তু যখন চঞ্চল চৌধুরী নকল তুফানটাকে মারতে থাকে তখন চঞ্চল চৌধুরী কোথাও না কোথাও গিয়ে ক্লিক করে একটা জায়গায় যে যাকে আমি মারছি সে বোধহয় আসল তুফান নয়, সে নকল তুফান। মিমি বোধহয় তার সঙ্গে ডাবল গেম খেলে দিয়েছে এবং চঞ্চল চৌধুরী মারতে মারতেও না তাকে কোথাও সন্দেহ তৈরি হয় যে আমি যাকে মারছি সে মেবি ভুল লোক এবং তাকে সে এবার হসপিটালে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে জানতে পারে যে হ্যাঁ অ্যাকচুয়ালিতে নকল তুফানটাকেই সে মারছিল, ভুল লোককে সে মারছিল এবং তারপরে হসপিটালে সমস্ত লোককে মেরে দেয়। কারণ ওই ইনস্ট্যান্ট চঞ্চল চৌধুরীর মাথায় প্ল্যান আসে যে একে আমি এবার তুফানের এগেনস্টে তৈরি করব, কারণ তুফান অলরেডি কিন্তু একে সেকেন্ড তুফান বানিয়ে দিয়েছে, তাকে পুরো টেকনিক শিখিয়ে দিয়েছে। তুফানের দুজনের মধ্যে কেউ ডিফারেন্সিয়েট করতে পারবে না। তারপরে গল্পটা সেম যে দুজনের মধ্যে কেউ ডিফারেন্সিয়েট করতে পারবে না, চঞ্চল চৌধুরী একে আসলটার এগেনস্টে ইউজ করবে। এবার একে কিভাবে ম্যানিপুলেট করে চঞ্চল চৌধুরী, হসপিটালে যায়, হসপিটালে গিয়ে তাকে ম্যানিপুলেট করে এই ভেবে যে তুমি যাকে বিশ্বাস করে যার রোলটা পোর্ট্রে করতে চাইছিলে পুরো সিনেমাতে, সে তোমার বিশ্বাসঘাতকতা করেছে, সে তোমাকে ইউজ করেছে এবং তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে সে এখন সুইমিং পুলে স্নান করছে, সে এখন তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে মজা মস্তি করছে। তো সেইখানে সেইগুলো শুনে এই যে হিরো শাকিব খান সেও এবার রেগে যায়। সে হসপিটালে গিয়ে বলে আচ্ছা এইটা হচ্ছে ব্যাপার, আমি যাকে ভগবানের মতো মানতাম, আমি যাকে সিরিয়াসলি হিরো বলে মানতে শুরু করেছিলাম, সেই আমার সঙ্গে মানে ডুপ্লিসিটি করে আমার হিরোইনকে নিয়ে চলে গেছে। চঞ্চল চৌধুরী ভালো লোক, সে আমাকে মারতে গিয়েও মারেনি, সে আমাকে বাঁচিয়ে এনেছে এবং আমি কিন্তু বদলা নেওয়ার জন্য এই তুফানের এগেনস্টে এবার চঞ্চল চৌধুরীকে সাহায্য করব। অলরেডি আমি তুফান তো হয়েই গেছি, জামা কাপড় থেকে শুরু করে হেয়ার স্টাইল থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবকিছুতে এখন তুফান আর আমাকে কেউ ডিফারেন্সিয়েট করতে পারবে না। তাই চঞ্চল চৌধুরী এবার যা বলবে আমি সেটাই করব আর আমি তুফানের থেকে বদলা নেব এবং এইভাবেই সেকেন্ড গল্পটা হয়তো হবে। একটা গল্প হতে পারে যেটা আমি আপনাকে বললাম যে প্রথমেই চঞ্চল চৌধুরী পুরো জিনিসটা জেনে যাবে এবং সেই খেলাটা খেলবে, আর না হলে সেকেন্ড দিকটা হতে পারে যে সে আগে থেকে কিছু জানবে না, যখন লাস্টে মারবে তখন সে
তুফানের ব্যাপারে জানতে পারবে যে আসল নকল এই জিনিসটা সে লাস্টের দিকে গিয়ে জানতে পারবে, কারণ সে কিন্তু অরিজিনাল তুফানকে অনেক ছোটবেলা থেকে রিসার্চ করেছে, সে জানে কে আসল আর কে নকল, সে বুঝতে পারে ওই মাইনিউট ডিফারেন্স গুলো। তো সেই জন্য এই দু রকমের গল্প কিন্তু এখানে হতে পারে। এবার এটা পুরোপুরি আমার মানে প্রেডিক্ট বলতে পারেন বা আমার থিওরি বলতে পারেন, গল্পটা এটা নাও হতে পারে, এর থেকে অনেক সিম্পল গল্প হতে পারে বা আরো অনেক কিছু দেখানো হতে পারে গল্পে, কিন্তু আমার এই দুটো জিনিসই মনে হয়েছে এই পুরো সিনেমাটা দেখে। আর আমার ধারণা বাংলাদেশের অনেক মানুষই খালি হলে গেছেন, সাকিব খানকে দেখেছেন, সিটি তালি মেরে চলে এসেছেন, এগুলো নিয়ে অনেকেই ভাবেননি। আপনারাও কি এভাবে কেউ ভেবেছিলেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।